ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা দেখো, যেহেতু মায়ানমার কিন্তু সম্প্রতি ভূমিকম্পের জন্য কিন্তু খবরে এসেছে, অর্থাৎ মায়ানমার সম্পর্কে যে সমস্ত প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ বিষয়, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এই ধরনের ট্রেন্ডিং টপিক এবং অন্যান্য যে সমস্ত সাধারণ যে পয়েন্টগুলো যেখান থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে, সেই সমস্ত পয়েন্টগুলো কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর সবারই মাধ্যমে কিন্তু ছড়িয়ে দাও। চলো শুরু করি ভিডিওটি। দেখো, মিয়ানমার বা মায়ানমার, যার দাপ্তরিক নাম হচ্ছে মায়ানমার সংঘ প্রজাতন্ত্র বা ব্রহ্মদেশ আগে নামে পরিচিত। বর্মা বা বার্মা নামেও কিন্তু পরিচিত ছিল। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার কিন্তু একটি দেশ। এটি দক্ষিণ পূর্ব এশীয় মূল ভূখণ্ডের কিন্তু বৃহত্তম দেশ। এটাও তোমরা কিন্তু খেয়াল রাখবে, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশীয় মূল ভূখণ্ডের কিন্তু বৃহত্তম দেশ। তারপর দেখো যে এই দেশটি অর্থাৎ মায়ানমার দেশটি কবে স্বাধীনতা লাভ করে। 1948 সালের 4 জানুয়ারি 1948 সালের 4 জানুয়ারি বার্মা স্বাধীনতা লাভ করে বা মায়ানমার স্বাধীনতা লাভ করে। তারপরে দেখো 1962 সালে কিন্তু দেশটিতে প্রথম সামরিক সরকার ক্ষমতায় আসীন হয়। তাহলে কত সালে? 1962 সালে। এইখান থেকে একটা কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা যে মায়ানমার কত সালে স্বাধীন হয়? 1948 সালে 4 জানুয়ারি। এবং দেশটি মানে এই মায়ানমার দেশটা বার্মা নাম ছিল কতদিন পর্যন্ত? অর্থাৎ 1989 সাল পর্যন্ত কিন্তু এটি বার্মা নামে পরিচিত ছিল। তারপর দেখো যে 1989 সালের 19 জুন সামরিক জান্তা সরকার দেশটির আনুষ্ঠানিক সরকারি নাম বদলে রাখে মিয়ানমার সংঘ প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে কত সালে নাম প্রতিষ্ঠিত হয়? 1989 সাল পর্যন্ত। 1989 সালের পর থেকে কিন্তু এই মায়ানমার নামে প্রতিষ্ঠিত হয়। এবার মায়ানমার কি ভারতের অংশ ছিল? দেখো, বার্মায় ব্রিটিশ উপনিবেশিক কত সাল পর্যন্ত ছিল? ব্রিটিশ উপনিবেশিক 1824 থেকে 1937 সাল পর্যন্ত কিন্তু ভারতে ব্রিটিশ চালিত রাজ্য ছিল, ভারতের সাম্রাজ্যের অংশ ছিল। অর্থাৎ মায়ানমার বা বার্মা দেশ একসময় কিন্তু আমাদের 1937 সাল পর্যন্ত কিন্তু ভারতের সাথেই ছিল। বার্মা 1937 সালে বাকি ভারতীয় সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ কত সালে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? 1937 সালে কিন্তু ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বার্মা বা মায়ানমার দেশ। তারপর দেখো ইতিহাস। মায়ানমার দেশের যে ইতিহাস সেটা আমরা অবশ্যই জেনে রাখবো, যে পাগান রাজ্য বা টঙ্গু সাম্রাজ্য, অর্থাৎ এখানে যে পাগান রাজ্য প্রতিষ্ঠা করেছিল এবং একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল, সেটা হলো টঙ্গু সাম্রাজ্য। এবার টঙ্গু সাম্রাজ্য কত সালে ছিল? 1580। দেখো 13 শতকের দিকে মিয়ানমারে কয়েকটি বিচ্ছিন্ন রাজ্য সৃষ্টি হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আভা, আরাকান, তারপর হান্থাবতী প্রভৃতি। তাহলে কি দেখো, আভা, আরাকান, হান্থাবতী প্রভৃতি। এবার টঙ্গু সাম্রাজ্য প্রথম পঞ্চদশ শতকে, ঠিক আছে, বার্মাকে একত্রীকরণ করে। তাহলে টঙ্গু যে সাম্রাজ্য কত শতকে? সেটা 1500 শতকে। ঠিক আছে, 1500 একত্রিত করে এবং 1800 শতকে ব্রিটিশরা বার্মা দখল করে নেয়। তাহলে কত শতকে? দেখো 1800, মানে 1800 সালের পর থেকে কিন্তু ব্রিটিশরা কিন্তু বার্মাকে দখল করে নেয় এবং 1948 সালে বার্মা স্বাধীনতা লাভ করে। তারপরে দেখো ব্রিটিশ বার্মা কত সাল থেকে? 1885 সাল থেকে 1948 সাল পর্যন্ত কিন্তু শুরু হয় ব্রিটিশ বার্মা। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিয়ানমারে জাপানিদের কাছে আত্মসমর্পণ করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি রেঙ্গুন তথা বার্মা 1942-45 সময়ে জাপানিদের দখলে ছিল
এইবার দেখো জাপানিদের দখলে ছিল 1942-45। আমাদের মনে পড়ছে আজাদ হিন্দ ফৌজের কথা। আজাদ হিন্দ ফৌজ কিন্তু এই মায়ানমারের ভিতর দিয়ে, রেঙ্গুনের ভিতর দিয়েই কিন্তু ভারতে প্রবেশের কিন্তু তারা ভারতে আক্রমণ চালানোর কিন্তু একটা পরিস্থিতি করেছিল, ঠিক আছে। সেই তার হচ্ছে নেতা ছিল কি আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। তার কিন্তু প্রধান স্লোগান ছিল জয় হিন্দ। দেখো জাপানিদের তত্ত্বাবধানেই তৈরি হয়েছিল বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি। জাপানি বাহিনীকে সহযোগিতা করেছিল জেনারেল অং সাং এবং বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি। তারপর দেখো তাদের উদ্দেশ্য ছিল তৎকালীন বার্মা থেকে ব্রিটিশ শাসনের উৎখাত করতে, অর্থাৎ মায়ানমারে বা বার্মাতে যে ব্রিটিশ সাম্রাজ্য চলছিল সেটাকে উৎখাত করতে, পরে জাপানিদের বিতাড়িত করে বার্মাকে স্বাধীন করা। ওই সময়ে নেতাজি সুভাষচন্দ্র বোস, দেখো নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা অবশ্যই আসবে। নেতাজি সুভাষচন্দ্র বোস কয়েকবার অং সাংয়ের সঙ্গে রেঙ্গুনে গোপন বৈঠকও করেছিলেন, অর্থাৎ রেঙ্গুনে হচ্ছে কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মির যে হচ্ছে আজাদ হিন্দ ফৌজের কিন্তু একটা দপ্তর কিন্তু হয়েছিল। এই দুজনের মধ্যে এক ধরনের সিদ্ধান্ত হয়েছিল একযোগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্ব দেশকে স্বাধীন করার কাজ করবে, অর্থাৎ মায়ানমার এবং ভারত আলাদা আলাদা দেশ, এই দুটো দেশকে হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য থেকে মুক্ত করার কিন্তু কাজ কিন্তু করেছিল। এটা হচ্ছে কিন্তু মায়ানমারের সাথে আমাদের ভারতের কিন্তু একটা গভীর সম্পর্ক আছে, প্রাচীন ইতিহাস, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তারপরে দেখো এদের দুজনের মধ্যস্থতায়, দুইজন বলতে দেখো একজন হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এবং হচ্ছে আরেকজন হচ্ছে ওখানকার নেতা অং সাং, ঠিক আছে। মধ্যস্থতায় ভারতীয় বংশোদ্ভূত মিস্টার দীনানাথ, যার বার্মিজ নাম ছিল দত্ত কাহুন থেইয়েন, তিনি তার রেঙ্গুনের বাড়িটি একাংশ ছেড়ে দিয়েছিলেন অং সাংকে তার অফিস হিসেবে ব্যবহার করতে, ঠিক আছে। তা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু অং সানের সাথে চুক্তি হয়েছিল। সেই চুক্তির জন্য কিন্তু ভারতীয় বংশোদ্ভূত কি ছিল মিস্টার দীনানাথ বার্মিজ, তার হচ্ছে একটা বাড়ির একাংশ কিন্তু তিনি ছেড়ে দিয়েছিলেন। সেখানে কিন্তু গোপন বৈঠক হয়েছিল সুভাষচন্দ্র বসু এবং অং সাংয়ের, হাউস অফ মেমোরি নামে কিন্তু পরিচিত, অর্থাৎ বার্মার তথা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারপরে তো মিস্টার দীনানাথ পরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় 1947 সাল পর্যন্ত দিল্লির লালকেল্লায় 1 বছর কারা ভোগে ছিলেন। তাহলে দেখো রাষ্ট্রদ্রোহিতার মামলায় তিনি কিন্তু 1947 সাল পর্যন্ত দিল্লির লালকেল্লায় 1 বছর কারাভোগে ছিলেন। কারণ আমরা জানি যে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য ছিল, ঠিক আছে। তা ব্রিটিশরা কিন্তু এই যে সুভাষচন্দ্র বসু অং সাংয়ের যে গোপন বৈঠকের কথা জেনে ফেলার পরেই কিন্তু অং সাংকে কিন্তু ওরা হচ্ছে অ্যারেস্ট করে কিন্তু দিল্লিতে কিন্তু দিল্লির লালকেল্লায় 1 বছর কারাভোগে তিনি ছিলেন। পরে দীনানাথকে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারতের সর্বোচ্চ খেতাবে কিন্তু ভূষিত করেছিলেন। তারপরে দেখো জাতীয় সঙ্গীত, অর্থাৎ প্রত্যেক দেশেরই কিন্তু একটা জাতীয় সঙ্গীত আছে। জাতীয় সঙ্গীত হচ্ছে কাবা মা কেই, ঠিক আছে। বাংলায় হচ্ছে এর যদি ট্রান্সলেশন করে উত্তর হয়ে যাবে বিশ্ব ধ্বংস পর্যন্ত। তারপরে দেখো ভাষা, মায়ানমারের ভাষা হচ্ছে বার্মি ভাষা, মায়ানমারের সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়। এবার হচ্ছে স্বীকৃত ভাষা, অর্থাৎ স্বীকৃত সে ভাষা সেটা হচ্ছে ইংরেজি। তারপর দেখো রেঙ্গুন বা ইয়াঙ্গুন দেশটির প্রাক্তন রাজধানী এবং বৃহত্তম নগরী। প্রাক্তন রাজধানী মানে আগেকার রাজধানী ছিল রেঙ্গুন বা ইয়াঙ্গুন। তারপরে দেখো এখানে একটা দারুণ পয়েন্ট, এই পয়েন্টগুলো থেকে কোশ্চেন আসবে। দেখো 1948 সাল থেকে 2006 সাল পর্যন্ত ইয়াঙ্গন ছিল মায়ানমারের রাজধানী, ইয়াঙ্গন বা হচ্ছে রেঙ্গুন, ঠিক আছে। এই ইয়াঙ্গন বা রেঙ্গুন ছিল 1948 সাল থেকে 2006 সাল পর্যন্ত মায়ানমারের রাজধানী। নভেম্বর 2006 সালে ইয়াঙ্গুন দেশের রাজধানীর মর্যাদা হারায়, ঠিক আছে। তাহলে নভেম্বর 2006 সালে কিন্তু ইয়াঙ্গুন দেশের রাজধানীর মর্যাদা হারায়, অর্থাৎ ইয়াঙ্গুন কিন্তু আর রাজধানী থাকে না। কিন্তু তার আগেই 2005 সালে নভেম্বরে কিন্তু রাজধানী হয় নেপিডো, অর্থাৎ নেপিডোটের রাজধানী হবে 2005 সালে, সেটা কিন্তু ঘোষণা করে দেওয়া হয় অফিসিয়ালভাবে। কিন্তু কাজ শুরু হয় হচ্ছে 2006 সাল থেকে, এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। তারপরে দেখো মান্দালয় হচ্ছে আরেকটি বৃহৎ শহর। মান্দালয় ছিল মায়ানমারের একদম পূর্বতম রাজধানী ছিল কিন্তু এই মান্দালয়।
এবার তোমাদের বলে দিই মান্দালয় কেন বিখ্যাত। মান্দালয়ের কিছু মানে যে ভূমিকম্পটা হয়ে গেল মায়ানমারে, সেই ভূমিকম্পের যে মান্দালয় থেকে কিন্তু বেশ কয়েক মিটার দূরেই ছিল সেই ভূমিকম্পের উৎসস্থল। তারপরে দেখো বৃহত্তম নগরী হচ্ছে ইয়াঙ্গুন। তারপর দেখো দেশটি বিশ্বের সর্ববৃহৎ জেড পাথর উৎপাদক এবং উচ্চমানের চুনি এবং লালমণির জন্য কিন্তু দেশটি বিখ্যাত। তাহলে দেখো তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো করিয়ে দিচ্ছি। আর এই যে ভূমিকম্প হয়ে গেল এই সম্পর্কীয় একটা এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, ডিটেলসে কোথায় কি হয়েছে, কত কি হয়েছে, কোথায় উচ্চ ক্ষেত্র চ্যুতিরেখা কিভাবে মানে ভূমিকম্পটা সংঘটিত হয়েছে, এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। এই ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা কিন্তু দেখে নেবে। তারপরে দেখো সরকার, এখানকার বর্তমান সরকার হচ্ছে সামরিক জান্তা এককেন্দ্রিক আইনসভা স্বাধীন প্রজাতন্ত্র সরকার, ঠিক আছে। রাষ্ট্রপতি বর্তমানে কে? রাষ্ট্রপতি হচ্ছে মিন সোয়ে, ইনি হচ্ছেন ভারপ্রাপ্ত, ঠিক আছে। তাছাড়া হচ্ছে রাষ্ট্রীয় প্রশাসন এবং পরিষদের সভাপতি ও প্রধানমন্ত্রী হচ্ছে মিন অং হ্লাইন, ঠিক আছে, মিন অং হ্লাইন, ঠিক আছে। রাষ্ট্রীয় প্রশাসন ও পরিষদের সহসভাপতি ও উপপ্রধানমন্ত্রী হচ্ছে সো উইন। আইনসভা, এখানকার আইনসভার নাম কি? আইনসভার নাম হচ্ছে সংঘসভা। উচ্চকক্ষ, এখানেও ভারতীয় মতো রাজ্যসভা এবং লোকসভার মতো দুটো কক্ষ আছে, একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম হচ্ছে জাতীয়তা সভা এবং নিম্নকক্ষের নাম হচ্ছে প্রতিনিধি সভা। তারপর দেখো সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, দেখো কুমন পর্বতশ্রেণীতে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাকাবরাজি অবস্থিত। মায়ানমারের যে কুমন পর্বতশ্রেণী আছে সেই পর্বতশ্রেণীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কাকাবরাজি, সেটাই কিন্তু এই দেশের অর্থাৎ মায়ানমার কিন্তু সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 5881 মিটার। তারপরে দেখো মায়ানমারের প্রধান নদী হচ্ছে ইরাবতী বা হচ্ছে রাবি, ঠিক আছে। মায়ানমারের এটাই হচ্ছে দীর্ঘতম নদী, যা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, প্রায় হচ্ছে 2720 কিলোমিটার কিন্তু এটার হচ্ছে যাত্রাপথ। তারপরে দেখো জনসংখ্যা, অর্থাৎ যে কোন ধর্মাবলম্বী জনসংখ্যা, মায়ানমারে কিন্তু 88% বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষ কিন্তু দেখা যায়। কত পার্সেন্ট? 88%। মায়ানমারের সামরিক শক্তি হচ্ছে তাতমাডো নামে পরিচিত। তাহলে কি? তাতমাডো, ঠিক আছে, তাতমাডো নামে কিন্তু পরিচিত। তারপরে দেখো উদ্ভিদ জগৎ, মায়ানমারের আয়তনের প্রায় 60% অরণ্যে আবৃত। তাহলে কত পার্সেন্ট? 60% কিন্তু অরণ্যে আবৃত। তারপর দেখো মূল্যবান সেগুন এবং বিষবীয় গাছপালায় ভরা বন মায়ানমারের 39% বেশি এলাকা জুড়ে আছে। এখানকার সেগুন কাঠ নাম হচ্ছে কি? বার্মাটিক, জগৎ বিখ্যাত। তাহলে এখানকার সেগুন কাঠ আমরা জানি যে বার্মার হচ্ছে সেগুন কাঠ বিখ্যাত, সেটার নাম হচ্ছে বার্মাটিক, ঠিক আছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভারতের সাথে মায়ানমারের সীমান্তের দৈর্ঘ্য কত? অর্থাৎ যে ভারত আছে, ঠিক আছে, ভারত দেশের সাথে মায়ানমারের যে বর্ডার, কতটা বর্ডার শেয়ার করে, অর্থাৎ কতটা সীমান্ত আছে, সীমান্তের দৈর্ঘ্য হচ্ছে 1643 কিলোমিটার। কত? 1643 কিলোমিটার। তা এই ছিল আজকের ডিটেলস কিছু মায়ানমারের সম্পর্কে আলোচনা। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করো আর কোন বিষয়ে তোমাদের ভিডিও দরকার, আর সেই ভিডিওগুলো কিন্তু আমি ডিটেলসে তোমাদের কিন্তু আলোচনা করে দেবো। আর আমার ভিডিওর এই যে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে, সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো করে প্রিপারেশন নাও, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।